আমার ছেলেমেয়েরা, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জানুয়ারি মাসের মধ্যেই আমি পুরো সাজেশনটা করে তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু আমি একটু দুঃখিত। আমার শারীরিক একটু সমস্যার কারণেই আমি একদিনে একবারে পুরো শুটিংটা করতে পারিনি। আমাকে থেমে যেতে হয়েছে, আবার পরবর্তীতে আর একটা শুটিং করে তবে আমি পুরো সাজেশনটাকে কমপ্লিট করতে পেরেছি। তবে আমার আশা, আমি তোমাদের আগে যেভাবে পড়িয়েছি আর এখন যেভাবে দিচ্ছি তাতে তোমাদের কোনো অসুবিধে হবে না। আমার ছেলেমেয়েরা, সহজ পাঠের আসরে তোমাদের সকলকে স্বাগত। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের দরজায় কড়া নাড়ছে। আমি জানি যে তোমরা বেশ চিন্তিত, তোমাদের মনের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, কারণ একে তো এত বড় পরীক্ষা, এরপরেই কলেজ লাইফ, তাছাড়া তোমরা এই সিলেবাসের শেষ ব্যাচ। কিন্তু আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এতদিন ধরে অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি, তোমরা সেগুলো আশা করি দেখেছো, আর দেখা না হয়ে থাকলে দেখে নাও। আমি তোমাদের বলবো যে মনের মধ্যে টেনশনটাকে জায়গা দিও না, টেক্সট বুককে ভালো করে পড়ো। আমাদের যে পাঠ্য বইটা সেটাকে যত ভালো করে পড়বে তত জানবে যে তোমার পরীক্ষা ভালো হওয়ার চান্স তত বেশি হবে। আর একটা কথা, এই যে ভিডিওটা আজকে আমি করছি, এটাতে সাজেশনের পাশাপাশি আমি তোমাদের কিছু টেকনিক্স বলে দেব, যার মাধ্যমে তোমরা নম্বরটাকে তুলতে পারবে। দেখো, এটা তো তোমরাও জানো, আমিও জানি যে এই যে পরীক্ষাগুলো আমাদের জীবনের, এই পরীক্ষাগুলোর একটা মূল কারণই হচ্ছে, মানে লক্ষ্যই হচ্ছে আমরা কতটা নম্বর তুলে নিতে পারি, নিজের ব্যাগে কতটা নম্বর ভরে নিতে পারবো। তবে হ্যাঁ, এটাও ঠিক যে সেটাই শেষ কথা নয়। এটা যেমন একটা লক্ষ্য, আবার এটাই শেষ কথা নয়। একটু কম বেশি হলেও হতে পারে, হোক না, তাতে ক্ষতি নেই। পরের পরীক্ষায় আমরা সেটাকে আবার ভালো করে নেব। তবে আমাদের তো উদ্দেশ্য এটা রয়েছে, ফলে আমরা সেই লক্ষ্যটাকে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যত বেশি সংখ্যক সম্ভব প্রশ্নকে অ্যাটেম্প্ট করা। অর্থাৎ আমাদের 10টা দাগ নম্বরের প্রশ্ন আছে, সেই 10টা দাগ নম্বরের প্রশ্নকেই তোমরা অ্যাটেম্প্ট করবে, তোমরা প্রশ্ন ছাড়বে না। কারণ তোমরা যদি খাতায় না লেখো, পাতাগুলো যদি সাদা থাকে, তাহলে সেই সাদা পাতাগুলোতে আমরা চাইলেও কিন্তু নম্বর দিতে পারি না। তাই ওই পাতাগুলো তোমাদের লেখাটাকে চায়, ওই পাতাগুলোকে তোমরা তোমাদের লেখা দিয়ে ভরিয়ে দেবে, আর আমরা চেষ্টা করব যতটা সম্ভব নম্বর দিয়ে তোমাদেরকে ভরিয়ে দিতে। তুমি যদি কম লেখো তাহলে কিন্তু তোমার নম্বরের রেট কমবে। তুমি যত বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেবে তত নম্বরটাও বাড়বে। কিন্তু এখানে একটা কথা আছে যে প্রয়োজনের অতিরিক্তও আবার লিখবে না। যেমন 10-এর দাগ, তোমাদের 4টে অপশান থাকে, আমি আগেই বলেছি। সেখানে কিন্তু 2টো অপশান লিখতে যেও না, অবশ্যই একটা লিখবে। একটাকে নির্বাচন করবে, একটাকেই লিখবে। বড় যে প্রশ্নগুলো, ধরো 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, একটা করে চাইছে, একটা করেই লিখবে। আর 9-এর দাগে এসে তোমাদের কাছে 2টো প্রশ্ন চাওয়া হয়, 2টোই লিখবে, তার বেশি নয়। কোথায় তোমরা বেশি লিখতে পারো? এমসিকিউ আর এসএকিউতে। অর্থাৎ যেখানে অর আছে সেখানে তুমি 2টোই লিখে দিলে, কারণ তোমার একটা কনফিউশন হচ্ছে যে এটা ঠিক না এটা ঠিক, তুমি 2টোই লিখে দিলে। আমরা সেখানে যদি 2টোই ঠিক হয় তাহলে একটাকে এক্সট্রা করে দেবো, আর যদি একটা ঠিক একটা ভুল হয় তাহলে অবশ্যই ঠিক উত্তরটাকে নেব। তাই আবারও বলছি, যত বেশি সংখ্যক প্রশ্ন তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। এটা গেল 1 নম্বর। আর একটা জিনিস যে আমি
খাতা দেখতে গিয়ে আজ এত বছর ধরে দেখছি যে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে খাতার প্রত্যেকটা পৃষ্ঠাতে তোমরা চারদিকে স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে বা পেন দিয়ে দাগ টানো, তারপরে হেডিংটা লেখো একটা কালিতে, ভেতরের লেখাটা লেখো আর একটা কালিতে, আবার যেখানে শুরু হচ্ছে বা প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে শুরুতে একটু ডিজাইন করে দাও। অ্যাকচুয়ালি এগুলোর কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার কি বলো তো? তোমাদের লেখাটা। হ্যাঁ, আর লেখাটা যেই ভালো হবে সঙ্গে সঙ্গে কিন্তু নম্বরটা আমরা খোলা হাতে দেব। এবার তোমাদের একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। আসলে কি জানো, এটা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছিলেন, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি একটা সাদা কাগজ নিয়েছি, ধরে নাও এটাই তোমাদের খাতা। কেমন? এই সাদা কাগজটা, যদি এটা খাতা হয়, ধরো এর সঙ্গে আরও 5টা কি 6টা কাগজ দিয়ে খাতাটা আমাদের রয়েছে। আমরা কি করব? আমরা 4টে পাশকে এইভাবে মুড়ে নেব। মুড়ে নিলাম গোটা খাতাটা ধরে। এবার তুমি যেই খুলবে না, সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে প্রত্যেকটা পাতাতেই কিন্তু এই ছাপটা পড়ে গেছে। কেমন? সেক্ষেত্রে তোমাদের আর দাগ কাটতে হলো না, কিন্তু চারদিকের এই যে দাগটা পড়ে গেল, সেই দাগটাকে তোমরা মেনটেন করবে। অর্থাৎ দেখবে যে তার বাইরে যেন বেরিয়ে না যায়। তোমরা বাঁ পাশে দাগ নম্বর দিচ্ছ, আর ডান পাশের জায়গা ফাঁকা থাকছে, তলায় কিছুটা জায়গা ফাঁকা থাকছে। আর দাগ নম্বর যেটা দেবে তোমরা মাথায় রাখবে, বাংলা পরীক্ষায় দাগ নম্বর সবসময় বাংলায় লেখা থাকে, অর্থাৎ 1-এর 2 বা 9-এর 3 এইভাবে লেখা থাকে। তোমরা কিন্তু দাগ নম্বরটা বাংলাতেই লিখবে, তোমরা ইংরেজিতে লিখবে না। 9-এর 3 লিখতে গিয়ে দেখা যায় তোমরা ইংরেজিতে 9 লেখো, অর্থাৎ সেটা বাংলার 7-এর মতন হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক, আমরা কি আর বুঝতে পারি না? আমরা অবশ্যই বুঝতে পারি, কিন্তু তবুও বলবো যে এতে করে এক্সামিনারের কাছে তোমাদের চিত্রটা খারাপ হয়ে যায়। দেখো, উল্টো পাল্টা দাগ নম্বরটাও ঠিক মতো লিখতে পারিনি। হলো? এই প্রাথমিক কয়েকটা টেকনিক বলার পরে এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যার জন্য তোমরা অপেক্ষা করে আছো, সাজেশন। 2025-এর সাজেশন। আমি একদম দাগ নম্বর 3 থেকে যাব। অর্থাৎ আমাদের 3টে গল্প আছে। 3টে গল্পর মধ্যে আছে কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ। আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমরা দেখব যে দৌড়ে একটু এগিয়ে আছে ভাত আর ভারতবর্ষ তুলনামূলকভাবে। তবে হ্যাঁ, সাজেশন দেওয়ার আগে আর একটা কথাও আমি বলে রাখি, সেটা হচ্ছে সাজেশন মানে কি জানো তো? একদম আন্দাজ। আমরা আগের যে বছরগুলোতে যে প্রশ্ন এসেছে তার উপর ভিত্তি করে একটা পারমুটেশন কম্বিনেশন করে আমরা একটা আন্দাজ করি শিক্ষকেরা, কিন্তু সেটা তোমরাও কিন্তু করতে পারো, তোমরা নিজেরাও তৈরি করতে পারো এটা। তবে আমি যে সাজেশনটা দিই, আমি সবসময় বলে দিই, তার মানে এটা আমি বলছি না যে এর বাইরে তোমরা কিছু পড়বে না। তোমরা অবশ্যই পুরো সিলেবাস পড়বে, এগিয়ে রাখবে এগুলোকে, একটু বেশি ভালো করে পড়বে এগুলোকে। কারণ দেখো, আমি তো পেপার সেটার নই, আর আমার তো তার ফলে আমি বলতে পারবো না এই প্রশ্নটাই আসবে, এটা বলা যায়ও না। তার ফলে মিললেও মিলতে পারে, আবার না মেলার চান্সও যে একদম থাকে না তা কিন্তু নয়। কিন্তু আমরা যদি সবটা ভালো করে পড়ি না, তাহলে আমরা নিশ্চয়ই ভালো ফলটা করতে পারবো। এবার দেখা যাচ্ছে যে এই যে 3টে গল্প আমাদের আছে, তার মধ্যে ভাত আর ভারতবর্ষ এই গল্প দুটোর থেকে এবছর আসার চান্সটা বেশি আছে। তাহলে ভাত আর ভারতবর্ষ থেকে যদি আমরা আগে দেখি, তাহলে কোন জায়গাটা দেখব? আমি প্রথম বলবো হচ্ছে ভাত থেকে একটা জায়গা খুব সুন্দর আছে, সেটা হচ্ছে এই যে দেখো, লাইন তুলে প্রশ্ন হয়তো তোমাদের, তাই এমন হতেই পারে
যে আমি যে লাইনটা বললাম তার আগের বা পরের লাইন থেকে প্রশ্ন আসলো, কিন্তু উত্তরটা কাছাকাছি। এই যে সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, একদম শেষের লাইনটা ভাতের। এইটা খুব ইম্পর্টেন্ট, যে কেন এটা বলা হয়েছে। এইটা বলতে গেলে কিন্তু এটার প্রশ্ন আসলে কিন্তু টানা 5 নম্বরের আসবে। সেখানে আবার আর একটা টেকনিক শিখিয়ে দিই। যদি দেখো একটা টানা 5 নম্বর আর একটা 2+3 এসেছে, তাহলে অবশ্যই 2+3 যেটা সেটাকে অ্যাটেম্প্ট করবে, কারণ সেখানে নম্বর বেশি ওঠে। কেমন? তা এই যে বাদাটা কেন অচল হয়ে থেকে গেল, যে আমাদের উৎসব, সে ভাবতো যে বড় বাড়ির ভাত খেলে, মানে বাসিনীর মনিব বাড়ির হেলা ঢেলা ভাত খেলে, সে তাদের বাড়িতে চাল আসে যে বাদা থেকে, সেই বাদার খোঁজটা পাবে। আর পেলে সে কিন্তু একদম শুধু নিজের কথা ভাবার মানুষ নয়, সে স্বার্থপর নয়, সে তার মতন আরও যারা আছে, তার গ্রামের যারা আধ পেটা সিকি পেটা খেয়ে দিনের পর দিন কাটায়, তাদের সকলকে সেই বাদার খোঁজটা দেবে। এটা সে ভেবেছিল। ভাতটা তার পেটে হয়তো গিয়েছিল, কিন্তু পরের দিন তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়, তাকে জেলে বন্দি করা হয় চুরির অপরাধে। তাই সে আর সেই বাদার খোঁজটা তার মতন শ্রমিক, কৃষি শ্রমিক যারা যারা অনাহার ক্লিষ্ট মানুষ, তাদেরকে দিতে পারে না। ফলে ওই বাদাটা বড় বাড়িতেই অচল হয়ে থেকে যায়। এটা একটা জায়গা আছে। আর একটা জায়গা আছে যেখানটায় এই যে এটা একবারও আসেনি, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কার কথা বলা হয়েছে? কেন তার চোখ বাদার কামটের মতো হিংস্র? বা ঠিক তার পরের লাইনটা, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কার কথা বলা হয়েছে? কার প্রতি করেছে? এখানে উৎসব করেছে বাসিনীর প্রতি। কেন করেছে? কারণ এতক্ষণ অপেক্ষার পর 2.5 মণ কাঠ কেটে সে ভাতের জন্য অপেক্ষা করছিল, ফুটন্ত ভাতের গন্ধটা তাকে উতলা করে তুলছিল। তারপরেও যখন সে ভাবছে ভাত খাবে, অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে, ঘুমটা ভাঙলো, তখন জানতে পারলো বুড়োকর্তা মারা গেছেন। এবং বুড়োকর্তা মারা গেছেন বলে তাদের বাড়িতে যত খাবার হয়েছিল সেই খাবারগুলো ফেলে দেওয়া হবে। তাদের না হয় অশৌচ, তাদের বাড়িতে তাদের আত্মীয় মারা গেছেন, কিন্তু যে মানুষটা না খেয়ে আছে এতগুলো দিন, যে এক মুঠো কাঁচা চাল খেতে চায়, সে মানুষটার কাছে তো অশৌচ বা শুচি মানে পবিত্র, পবিত্র বা অপবিত্র বলে কিছু নেই। তার কাছে সব থেকে পবিত্র সেই জিনিসটাই যেটা তার খিদের আগুনকে নিবৃত্ত করে। তাই ভাত তার কাছে পবিত্র, তার কোনো অশৌচ তার লাগে না। তাই সে বাসিনীর হাত থেকে কেড়ে নিতে যায় বড় ভাতের পাত্রটা। বাসিনী সে তার চিরাচরিত সংস্কারের বশে বলে ওঠে যে অশৌচ বাড়ির ভাত খেতে নেই, দাদা তুমি এ কাজ করো না। তখন সে হিংস্র কামুটের মতো হয়ে ওঠে। এতক্ষণ আমরা উৎসবকে দেখেছি একজন শান্ত মানুষ, কিন্তু সে হিংস্র কামুটের মতন হয়ে ওঠে। এই জায়গাটা, এই দুটো জায়গা, আর অবশ্যই পিসিমার যে জায়গাটা আছে সেইটা, পিসিমার এ বাড়ির সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। তিনি কে এবং তাঁর চরিত্র বিশ্লেষণ করো, এইটা একটা দিক আছে। মোটামুটি এই জায়গাগুলোকে দেখলে আশা করা যায় তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ভারতবর্ষতে। ভারতবর্ষে যে জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এক হচ্ছে, আমি যখন ভারতবর্ষ তোমাদেরকে পড়িয়েছি তখন এগুলো আমি সব বলে বলে গেছি। বুড়ির বর্ণনা একদম শুরুতে আছে, দেখবে বুড়ির বর্ণনা। এবার বুড়ির বর্ণনা দিলে তোমরা কিন্তু একটা কথা আমি বলবো, শুধু চেহারার বর্ণনা দিয়ে থেমে যাবে না, তুমি তার সঙ্গে তোমরা অবশ্যই তার একটু চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনাও দেবে। কেন? দেখো,
তার যে চেহারাটা, সেই থুত্তুরে বুড়ি, তার মুখে বয়সের চিহ্ন, তার জামা কাপড়ের বর্ণনা, তার লাঠি, এটা দিয়ে কিন্তু ঠিক 5 নম্বরের উত্তর হয় না। 5 নম্বরের উত্তর করতে গেলে তোমাকে তার যে এই যে তার একটা বলিষ্ঠ চরিত্র, একটা তেজিয়ান চরিত্র, বৃষ্টিতে সবাই যখন বসে ধারে চা খাচ্ছে আর আড্ডা মারছে, সেই সময় সেই বুড়ি ভিজতে ভিজতে সেখানে এসছে, এসে সেখানে সে চা খাচ্ছে, একটা নিঃসংকোচ ভাব তার মধ্যে, এবং সে কিন্তু ধারে খাচ্ছে না। যাকে অন্যরা সকলে ভাবছিল ভিখারি বুড়ি, সে কিন্তু আদপেই ভিখারি নয়, সে চাটা কিন্তু ভিক্ষা করেনি, সে রীতিমতো টাকা দিয়ে চাটা খেয়েছে। এবং তার যে মেজাজ, অর্থাৎ সে কোনো অন্যায় কথাকে সহ্য করবার মানুষ নয়, অত্যন্ত তেজিয়ান একজন মানুষ। সে বয়সের ভারে নব্জ হতে পারে, কিন্তু তার চারিত্রিক দৃঢ়তা কিন্তু এতটুকুও টলেনি। সে কিন্তু প্রতিটা কথার, প্রতিটা বিদ্রূপের খুব সোজা সাপটা জবাব দিয়েছে। এবং একদম শেষে যখন আমরা তাকে দেখেছি, তাকে তার আগে মৃতদেহ ভাবা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে, হওয়ার পরে যখন সেই অদ্ভুত দৃশ্য, অর্থাৎ বুড়ির মৃতদেহটা নড়ে উঠল, তখন উঠেও তার যে কথাগুলো, সেগুলো মানে একেবারে এক কথায় বললে চাবুকের মতো যেন আছড়ে আছড়ে পড়েছে দুই সম্প্রদায়ের মানুষের ওপরে। যখন তারা জিজ্ঞাসা করছে, বুড়ি তুমি কি, তুমি হিন্দু না মুসলমান, তখন বুড়ি জবাব দিচ্ছে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? আমি যে একটা মানুষ, প্রত্যেকের আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, তারপরে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যা খুশি হতে পারি, কিন্তু প্রথম পরিচয় আমরা মানুষ। সেটা তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা একটা মৃতদেহকে নিয়ে টানাটানি করছো, কি বলে সে হিন্দু না মুসলমান। গেল এই জায়গাটা আমরা দেখে নিলাম, এইটা তোমরা করলে। আচ্ছা, আমি একটা জিনিস একবার একটুখানি দেখে নিই 2024 থেকে। 2024-এ বার্ষে নিয়ে এনেছে, অর্থাৎ হ্যাঁ, এখানে উৎসবের ওপরেই রয়েছে। ভাতে আর ভারতবর্ষ থেকে আসেইনি, কাজেই ভারতবর্ষে বলতে গেলে আমাদের এই যে জায়গাগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে রাখবে। একটা হচ্ছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই হঠাৎটা থাকলেই বুঝবে হচ্ছে ওই বুড়ির মৃতদেহের চ্যাংদোলাটাকে নিয়ে আসা। আর তার একটু বাদে আবার একবার লাইনটা এরকম রয়েছে, সেটা হচ্ছে যে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। হঠাৎ হলে বুড়ির মৃতদেহ নিয়ে আসা হচ্ছে, আর তারপরেই দেখা গেল অদ্ভুত দৃশ্য হলে বুড়ির মৃতদেহ নড়ে চড়ে উঠছে। এবং সেখানে আর একটা প্রশ্ন, যেটা যে আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কে বলেছে, কাদের উদ্দেশ্যে বলেছে, কেন বলেছে এটা। এবং শেষ রোদের আলো এসে দূরের দিকে ক্রমশ ঝাপসা হয়ে গেল। কার কথা বলা হয়েছে, কেন এমন বলা হয়েছে, এটা আমি আমার ভাত গল্পের উপর যে ভিডিওটা আছে সেখানে আমি এটা স্পষ্ট করে তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা সেটা একবার দেখে নিও, যে আসলে এই বুড়ি ভারত মায়ের প্রতীক, যেন ভারত আত্মার প্রতীক, যিনি তার সন্তানদের, তার বিবদমান সন্তানদের, সম্প্রদায়ের ধর্মের ভিত্তিতে বিবদমান সন্তানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে জাতির নামে তারা বজ্জাতি করছে। একদম নজরুলের ভাষায় আমি বললাম, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই যে জিনিসটা, এবং এইটা আমরা বুঝি না বলেও সেই আজ থেকে 100 বছর আগেই বলো আর আজই বলো, আমরা একই রকমভাবে একে অন্যের সঙ্গে লড়াই করে যাচ্ছি এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করছি। এটাই যেন দেখিয়ে দিলেন তিনি ভারত আত্মার প্রতীক। কেমন? এইভাবে আমরা ভারতবর্ষ গল্পটাকে কভার করে ফেললাম। এরপরে আমি কিন্তু একটু বলে রাখবো তোমাদের কে বাঁচায় কে বাঁচে সম্পর্কে। সেখানে ওটাকে আমরা বাদ দেব না, কারণ কে বাঁচায় কে বাঁচে অলওয়েজ ফেভারিট।
সব সময়ের জন্য এই গল্পটা কিন্তু একটা তার একটা প্রাধান্য আছে সিলেবাসের ওপরে। তাই এটাকেও আমি একেবারে বাদ দেব না। যদি এর থেকে প্রশ্ন আসে, এগিয়ে আছে ওই দুটো গল্পই, কিন্তু যদি এর থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই মৃত্যুঞ্জয়ের দিকটা থেকে আসবে। আগেরবার নিখিলকে নিয়ে এসে গেছে, তাহলে এবার আসলে মৃত্যুঞ্জয়ের দিক থেকে আসবে, যে মৃত্যুঞ্জয় চরিত্রটা বিশ্লেষণ করো, বা একটা কোনো লাইনকে তুলে দেওয়া হবে, যে কোনো একটা লাইন তুলে দেওয়া হবে যে এটা এই যে ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে বলেছে, কেন বলেছে। তারপরে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেন এরকম হয়ে গেল, তার পরিণতি কি হয়েছিল, এইটা এই দুটো, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের দিক থেকেই প্রশ্নগুলো আসবে। আর একটা যেটা, সেটা হচ্ছে নামকরণের সার্থকতা, কে বাঁচায় কে বাঁচে, এই নামকরণের সার্থকতা। সেখানে কোনো অসুবিধে, সেই অ্যাকচুয়ালি মৃত্যুঞ্জয়ের যে ক্যারেক্টারটা সেটাকে তুমি বিশ্লেষণ করছো, মানে নামকরণ বলতে গেলে যে মৃত্যুঞ্জয়ের যে কর্মকাণ্ডগুলো সেগুলোকে তোমরা বলে যাচ্ছ, যে তার সেই মৃতদেহ দেখা, তারপরে তার মানসিকভাবে অস্থির হয়ে পড়া, তারপরে তার সেই রিলিফ ফান্ডে টাকা দিয়ে দেওয়া, তার ফুটপাতে ফুটপাতে ঘুরে বেড়ানো, লঙ্গরখানায় যাওয়া, এবং ফাইনালি তার বাড়ির লোকেরা অনাহার ক্লিষ্ট হয়ে যাচ্ছে। সে প্রথমে নিজে খাওয়া কমিয়ে দিচ্ছে, তার বউ অসুস্থ হলেও খাওয়া কমিয়ে দিচ্ছে, অথচ তার বাড়িতে তাকে নিয়ে 9 জন লোক। এবার সে পুরো মাইনেটা যদি দিয়ে দেয় তাহলে তার বাড়ির লোকগুলো তো অনাহার ক্লিষ্ট হয়ে পড়লো, এবং সে ধীরে ধীরে, মৃত্যুঞ্জয় চেষ্টা করেও পারে না, সরি আমি বলতে ভুল করলাম, নিখিল চেষ্টা করেও পারে না, মৃত্যুঞ্জয় কোনো দিন অফিস যায়, কোনো দিন যায় না, প্রথমে দেরি করে যেত, তারপরে আস্তে আস্তে তার যাওয়া অনিয়মিত হয়ে পড়ছে, অর্থাৎ তার চাকরিটাও আর থাকবে না, তাহলে সে তো মাইনেও পাবে না। আর মাইনেও যদি সে না পায় তাহলে সে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর পাশে দাঁড়াবে কিভাবে? এই জন্যই কে বাঁচায় আর কে বাঁচবে তার হাত ধরে, যে বাঁচাবে তাকে তো শক্ত হয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমরা গল্পের শেষে কি দেখলাম, যে মৃত্যুঞ্জয় সে নিজেও লঙ্গরখানায় গিয়ে অনেক দিন খেতে পাইনে বলে সে সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সঙ্গে লাইন দিয়েছে, এবং তার বাড়ির লোকেরাও অনাহারে আছে। অর্থাৎ তার যে কর্মকাণ্ড, তার মধ্য দিয়ে 9 জন দুর্ভিক্ষ পীড়িত বাড়ল, একজনও কমল না। তাই লেখক খুব সার্থকভাবে এর নাম দিয়েছেন কে বাঁচায় কে বাঁচায়। হয়ে গেল 3-এর দাগ। এবার 4-এর দাগে আসবো। 4-এর দাগে আমাদের যে 3টে কবিতা এবার অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেই 3টে হচ্ছে রূপনারায়ণের কুলে, খুব ছোট্ট কবিতা, আমি তোমাদেরকে পড়িয়েও দিয়েছি, এবং এর থেকে যে জায়গা থেকেই প্রশ্ন আসুক না কেন উত্তর কিন্তু ঘুরে ফিরে প্রায় একই থাকে, খুব একটা এদিক ওদিক হয় না। যে এটা রবীন্দ্রনাথের জীবনের শেষ দিকের লেখা, যেখানে তিনি সারা জীবনের তার যে অভিজ্ঞতা, এবং এই যে এইটা যখন লিখছেন তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, মৃত্যুর কয়েক মাস আগে এটা লেখা, তিনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন। এই যে একজন সুন্দরের পূজারী মানুষ, তিনি যে রক্তাক্ত পৃথিবীকে দেখছেন, তিনি মানুষ কেমনভাবে ধর্মের মোহে আক্রান্ত হয়ে, কেমনভাবে সে লোভী হয়ে, সাম্রাজ্যের লোভে সে যুদ্ধ বাধায়, সে অন্যের ক্ষতি করে, এই জিনিসগুলো তাকে পীড়িত করছে, কষ্ট দিচ্ছে, কিন্তু এটাই বাস্তব, এটাই ঘটনা, এটাকেই তিনি দেখছেন তার জীবনে। এবং তিনি তার জীবনে তার বহু প্রিয়জনকে হারিয়েছেন, এগুলোও বাস্তব। সেই বাস্তবটাকে দেখতে দেখতে তিনি যাচ্ছেন, এবং শেষ জীবনের শেষ প্রান্তে এসে রূপনারায়ণ কোনো বিশেষ নদী নয়, তিনি যেন তার জীবন নদীর কূলে তার জেগে উঠলেন। মানে কি, তার নতুন এক অনুভূতির জন্ম হলো, তিনি নতুনভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন, এবং তিনি তার একটা নতুন উপলব্ধি হলো যে জীবনটা স্বপ্নের মতো নয়, আমরা যেটা ভাবি সেটা কিন্তু নয়, জীবনে উত্থান আছে, পতন আছে,
আঘাত আছে, বেদনা আছে, আর সেটা সত্যি, আর সত্যি যা তাকেই আমাদের মেনে নেওয়া উচিত। কারণ সত্য আমাদের কখনো আমাদের মিথ্যে ভোলায় না, আমাদের মিথ্যে স্বপ্ন দেখায় না, সে কখনো বঞ্চনা করে না, সে কখনো ছলনা করে না, সে খারাপটাকে খারাপ বলেই দেখিয়ে দেয়। কেমন? এবং একদম শেষে যে লাইনটা আছে যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিলাম, যে শোধ করে দিতে কোন দেনা, যে এই যে সারাটা জীবন ধরে তিনি বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাকে যে তিনি উপলব্ধি করেছেন, সেটা কেন করতে পেরেছেন? কারণ তিনি মানুষ হয়ে জন্মেছেন, তিনি মানব জন্ম লাভ করেছেন। তাই তিনি ঈশ্বরের কাছে তার একটা কৃতজ্ঞতা আছে যে তিনি তাকে মানব শিশু হিসেবে জন্ম দিয়েছিলেন এবং ধীরে ধীরে একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন, না হলে তো পারতেন না। তিনি যদি কীটপতঙ্গ হয়ে জন্মাতেন বা অন্য পশু পাখি হয়ে জন্মাতেন, মনুষ্যেতর জীব হয়ে জন্মাতেন, তাহলে উপলব্ধি করতে পারতেন না। এই উপলব্ধিটা তিনি করতে পেরেছেন, সেই কারণেই তিনি যেন ভীষণভাবে কৃতজ্ঞ। রূপনারায়ণের কুলে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিলাম। এরপরে যে কবিতাটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিকার, জীবনানন্দ দাশের শিকার। এটাও আমার পড়িয়ে দেওয়া আছে, তোমরা শুনে নেবে। শিকার থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো তো খুবই কমন প্রশ্ন, সেই প্রশ্নগুলো এবং সেইভাবেই আলোচনা করা আছে যে এই যে যেমন এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে, তারপরে তার কি পরিণতি হয়েছে, বা একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ, কি ঘটেছিল। এইভাবে শিকার কবিতাটা থেকে, শিকার কবিতার যে মানে এই শেষের অংশটা থেকে যেটা আসবে, সেখানে হচ্ছে যে মূলত কি বলতে চেয়েছেন কবি এখানে, সেটা হচ্ছে শিকার মানুষের হাতে, যন্ত্র সভ্যতার হাতে, প্রকৃতি মৃত্যু হচ্ছে, প্রকৃতিকে স্বীকার করছে মানুষ, যন্ত্র সভ্যতা তাকে স্বীকার করছে। এই হরিণটা হচ্ছে প্রকৃতির প্রতীক, যাকে হত্যা করলো নাগরিক মানুষ। এই যে নাগরিক সভ্যতা, যন্ত্র সভ্যতা, সে প্রকৃতিকে ধ্বংস করছে, সেটাই কিন্তু এই কবিতাটার মূল বিষয়বস্তু। তাহলে গেল শিকার। এরপরে হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, খুব সহজ কবিতা, এটাও পড়িয়ে দেওয়া রয়েছে। এখান থেকেও যেমন মূলত যে জায়গা থেকে প্রশ্ন আসে যে আমি তা পারি না, কবি কি পারেন না, তাহলে তিনি কি পারেন, অথবা যা পারি কেবল সেই কবিতায় জাগে, তিনি কি করতে পারেন, তার কবিতায় কি জাগে। অথবা ধরো আমার বিবেক আমার বারুদ, কেন বলেছেন কবি? কারণ আমাদের প্রত্যেকের যে বিবেক, যে কোনো একটা বিস্ফোরণ ঘটাতে গেলে, আগুন জ্বালাতে গেলে বারুদের প্রয়োজন, তাই তো? আমাদের বিবেকটাই হচ্ছে সেই বারুদের কাজ করে, যা দিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করি। আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের যে যেটা পারি সেইভাবে, আমরা এই যে অনেক সময় বলি না আমি তো ওটা পারি না, আমি কি করব, আমি একা প্রতিবাদ করে কি হবে, না, এটা ঠিক কথা নয়। আমরা প্রত্যেকে কিছু না কিছু পারি, কবিতা লিখতে পারি, কেউ গল্প লিখতে পারি, কেউ সিনেমা বানাতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ সুন্দরভাবে কথা বলতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ ছবি আঁকতে পারে। সব কিছুর মধ্য দিয়েই প্রতিবাদ জানানো যায়। সব থেকে বড় কথা, আমরা সামাজিক মানুষ, সামাজিক যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের কণ্ঠ সোচ্চার হয়ে ওঠা উচিত। আমাদের বিবেক, কবি কি বলেছেন, কবির বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তিনি বলেননি আমাদের যে তোমরা এইভাবে করো, তোমাদের এইভাবে করা উচিত। তিনি শুধু একটা উদাহরণ তুলে ধরেছেন, আমি এটা পারি, আমি আর কিছু পারি না, আমি কবিতা লিখতে পারি। তাই আমার যত কিছু প্রতিবাদ, আমার সেই প্রতিবাদের ভাষা আমার কবিতার মধ্য দিয়েই জেগে ওঠে, এইটাই কবি জানিয়েছেন। তার মানে আমি এটা করতে পারি, এবার তুমি ভাবো তুমি কি করতে পারো, তুমি কিভাবে তোমার প্রতিবাদ
করবে এবং সেই প্রতিবাদের আগুন একদিন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়বে শত সহস্র লক্ষ কোটি মানুষের মধ্যে, একজনের থেকে 5 জন, 5 থেকে 25 জন, এইভাবে প্রতিবাদ ছড়িয়ে পড়বে। তাহলে আমাদের কবিতার দিকটা হয়ে গেল। আর হ্যাঁ, এবার বাকি যে দুটো কবিতা, অর্থাৎ মহুয়ার দেশ আর আমি দেখি, এর থেকে আমি বড় প্রশ্ন তোমাদের বললাম না, কিন্তু তা বলে পড়বে না এটা যেন একেবারেই না হয়, কারণ বড় প্রশ্ন না আসলে ছোট প্রশ্ন আসবেই আসবে। কাজেই সেই জায়গায় তোমরা ছোট প্রশ্নের জন্য কিন্তু একদম লাইন ধরে ধরে পড়বে, কারণ তোমরা ভীষণ ভুল করো। এগুলো ভুল হওয়ার মতোই, আমি বলছি না তোমাদের এটা খুব ভুল। যেমন চোখ কি চায়? চোখ চায় সবুজ, আর দেহ কি চায়? সবুজ বাগান। এটা তোমাদের খুব ভুল হয়ে যায়, কেমন? আর মহুয়ার দেশ থেকেও যে অলস সূর্য কি এঁকে দেয়, তারপরে পথের দুধারে কি ছায়া ফেলে, তারপরে হচ্ছে যেমন ধরো ধুলোর কলঙ্ক কাকে বলা হয়েছে, এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে। তাহলে হয়ে গেল আমাদের 4-এর দাগ। এবার আমরা চলে আসি 5-এর দাগ, অর্থাৎ নাটক। কেমন? নাটকে বিভাব, প্রথমে আমি বিভাবে আসি। বিভাব নাটককে দেখবে, এটাও আমার পার্ট বাই পার্ট তোমাদেরকে পড়িয়ে দেওয়া আছে এবং সব রকমের আলোচনা করা আছে। বিভাব থেকে এইবার কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে? গত বছর অর্থাৎ 2024-এ যে প্রশ্ন এসেছিল, সেটা এসেছিল একদম লাস্ট লাইন থেকে, কিন্তু উত্তরটা ছিল মিডলে। বুঝতে পেরেছ? আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা, তাহলে তোমাদের সুবিধে হবে বুঝতে। প্রশ্নটা ছিল এরকম যে, এটা 23-24-এর প্রশ্নটা এইখানে আছে, যে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, এটা একদম শেষে আছে। লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটকের কুশীলবরা কি কি চেষ্টা করেছিলেন, অর্থাৎ লাভ সিন আর প্রগ্রেসিভ লাভ সিন, এই দুটোকে লিখতে হবে। বুঝতে পেরেছ? তার ফলে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে ওই লাস্ট লাইনটা থেকে প্রশ্নটা এসেছে, তা কিন্তু নয়। তাহলে এবার আমাদের কি আসতে পারে? এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। কেন বলেছেন লেখক? এই যে মঞ্চ নেই, চালচিত্র নেই, লাইট নেই, সাজসজ্জার উপকরণ নেই, ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সার অভাব, পুরো ব্যাপারটা গেল। নামকরণের সার্থকতা, কেন বিভাব নামকরণ হয়েছে, এটা কিন্তু অবশ্যই আসতেই পারে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বিভাব নামকরণ কেন হয়েছে? কারণ বিভাব হচ্ছে তা আমাদের ভাব বা আমাদের অনুভূতিগুলো যার মধ্য দিয়ে প্রকাশ পায়, তাই হলো বিভাব। এই নাটকের সমস্ত বিষয়গুলো অঙ্গভঙ্গির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে তোমরা দেখেছো পুরো নাটকটাতে কোনো মঞ্চসজ্জা ছিল না, এমনকি একটা চেয়ারও ছিল না। চেয়ারে বসারও অভিনয় করেছেন একই জায়গায় পাশাপাশি দুজন অভিনেতা দাঁড়িয়ে। আমি এই নাটকটা তোমাদের দাঁড়িয়ে পড়িয়েছিলাম যে পাশাপাশি দুজন অভিনেতা দাঁড়িয়ে কিভাবে একজন একতলায় একজন দোতলায় অভিনয় করছেন, একজন ওপরের দিকে তাকাচ্ছেন, একজন এইভাবে নিচের দিকে তাকাচ্ছেন, এইভাবে তাঁরা অভিনয় করছেন। অর্থাৎ কোনো মঞ্চসজ্জা ছাড়া, কোনো সেট সেটিং ছাড়া, শুধুমাত্র অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, অঙ্গভঙ্গি সর্বস্ব নাটক, এবং এই অঙ্গভঙ্গির মধ্য দিয়েই তাঁরা যে হাস্যরসকেও ফুটিয়ে তুলেছেন, আবার একদম শেষে যেখানে করুণ রসের অবতারণা হচ্ছে, অর্থাৎ এরা হাসির নাটক খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলো যে এক মুঠো চাল আর একটু কাপড়ের জন্য দাবি জানাতে গিয়ে যেখানে মানুষ রক্তাক্ত হচ্ছে, প্রাণ দিচ্ছে, যে খাদ্য এবং বস্ত্র মানুষের জন্মগত অধিকার, সেই জায়গাটায় পৌঁছচ্ছে। এবং তখনও যে তাদের সমস্ত নাটকের সমস্ত মূল বক্তব্যটাই অঙ্গভঙ্গির মধ্য দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন। সেই কারণেই এর বিভাব নাটক একেবারে সম্পূর্ণভাবে নামকরণ, এই বিভাব নামকরণটা সার্থক। এটা একটা। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে, তোমরা যে প্রথম অংশটাকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে অঙ্গভঙ্গি সর্বস্ব নাটক, এর ধারণা বা আইডিয়াটা তিনি পেলেন কিভাবে,
সেই যে পুরনো বাংলা নাটক যেখানে লেখা আছে যে রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে ওঠার অভিনয় করছেন, তারপরে উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা এবং সবশেষে জাপানের কাবুকি থিয়েটার। এই সবগুলোতেই কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে দেখানো হচ্ছে, মূল বিষয়বস্তুটাকে, কাহিনীটাকে তুলে ধরা হচ্ছে। এই প্রথম অংশটা কিন্তু এবার যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং সেখানে যেমন রুশ দেশীয় চিত্র পরিচালক, এই যে এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, কার কথা বলা হয়েছে, রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন। সাহেব বলতে আমরা বাঙালিরা সাদা চামড়ার লোক দেখলেই তাকে সাহেব বলি, সে মানে এমন নয় যে তাকে ইংরেজ হতে হবে, যে রুশ তারও যেহেতু সাদা চামড়া কাজী সে আমাদের কাছে সাহেব, কেমন। এবার তিনি যে জাপানের কাবুকি থিয়েটার বর্ণনা দিয়েছেন সেইটা গেল এই জায়গাটা। এরপরে যে জায়গাটা এই নাটক থেকে তোমাদের জন্য আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, যে এই চার দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। কেন বলেছেন, কে বলেছেন, কার উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন? শম্ভু বলেছেন, অমরের উদ্দেশ্যে বলেছেন, আর কেন বলেছেন? কারণ এতক্ষণ ধরে তারা এই যে বৌদির সঙ্গে লাভ সিন বা প্রগ্রেসিভ লাভ সিন এগুলো তারা করছিলেন, কারণ বৌদির মতে লাভ সিন হচ্ছে সব থেকে পপুলার, সেই জন্য এগুলো করার চেষ্টা করছিলেন, কিন্তু ভীষণ রকম বোকা বোকা লাগছিল শম্ভু এবং অমরের। তাদের একদম হাসি পাচ্ছিল না। হাসি কখন পায়? হাসি পায় জীবনের বৈপরীত্যতে, যেটা হওয়ার কথা সেটা না হয়ে অন্য কিছু ঘটলে তখন মানুষের হাসি পায়। কেউ যদি গরমকালে সোয়েটার পরে তাহলে লোকের হাসি পায়, কেমন। তা সেই রকমই এইখানে দেখা যাচ্ছে যে সেই হাসির জায়গাটা তৈরি হচ্ছে না, কিছুতেই তৈরি হচ্ছে না, সব কিছু অস্বাভাবিক, অবাস্তব মনে হচ্ছে। সেই কারণে শম্ভু বললেন যে চলো, এই চারটে দেওয়ালের মধ্যে জীবনকে দেখা যায় না, জীবনকে দেখতে হলে রাস্তায় যেতে হবে, মানুষের মধ্যে যেতে হবে। অনেক মানুষের মধ্যে যেখানে আমরা যাব, সেখানে গেলে মানুষের জীবনকে দেখা যাবে, জীবনের যে ওঠা পড়া, জীবনের যে ঘাত প্রতিঘাত, সেইগুলোকে দেখলেই আমরা নাটকের উপাদান তার থেকে পাবো। এবং যখন তারা রাস্তায় নামলেন তখনই কিন্তু তারা সত্যি সত্যি নাটকের উপাদান পেলেন। তারা এই যে চাল চাই কাপড় চাই বলে একটা মিছিল আসছে, এবং সেই মিছিলটাদের ওপরে শেষে গুলি চলল, এবং তখন শম্ভু বলছেন এবার নিশ্চয়ই সকলের খুব হাসি পাচ্ছে, কারণ এটাই, এইখানেই তো জীবনের বৈপরীত্য। একদল মানুষ হেসে আনন্দ পাবে বলে তাদের হাসানোর জন্য এরা নাটকের বিষয়বস্তু খুঁজছে, আর একদল মানুষ এক মুঠো চাল আর এক খণ্ড লজ্জা নিবারণের বস্ত্রের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, যেটা তাদের জন্মগত অধিকার। এটাই তো জীবনের বৈপরীত্য। এই জন্যই শম্ভু বলেছেন যে চার দেওয়ালের মধ্যে জীবনকে পাওয়া যায় না, জীবনকে পেতে গেলে বাইরে যেতে হবে। এই কটা করলেই আমার মনে হয় তোমরা বিভাবকে কভার করতে পারবে। এবার চলে আসি আমি নানা রঙের দিন নাটকে। নানা রঙের দিন নাটকে আমি দাঁড়াও 24, কেমন 24-এ রয়েছে, সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা গাধা। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে নানা রঙের দিন নাটকে রজনীকান্তর চরিত্র খুব ইম্পর্টেন্ট। নানা রঙের দিন নামকরণ কেন হয়েছে, এটা আমি যখন নাটকটা পড়িয়েছি তখন আমি তোমাদের ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছি যে কেন নানা রঙের দিন নামকরণ হয়েছে। একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন সার্থক কিনা এটাও আমার পড়ানো আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন লিখে পাঠাবে, আমি নিশ্চয়ই তার উত্তর করে দেব। তবে আমার মনে হয় তোমরা ওই এপিসোডগুলো দেখলে তোমাদের অসুবিধে হবে না। এছাড়া আরেকটা জায়গা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার পার্থক্য নেই। কে কাকে বলেছেন?
রজনীকান্ত কালীনাথকে বলেছেন। কেন বলেছেন? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য থাকে না। কেন? বার্ধক্য কোথায় আসে? শরীরে আসে। আমাদের চামড়া কুঁচকে যায়, আমরা হয়তো একজন লম্বা মানুষ হয়তো একটু কুঁচো হয়ে পড়ে, আমাদের যৌবনের যে চাকচিক্য সেটা হয়তো চলে যায়। কিন্তু যার মনের মধ্যে শিল্পের রস রয়েছে, যার মধ্যে একটা শিল্পী সত্তা রয়েছে, সেই শিল্পী সত্তাটা তো কখনো বুড়ো হয় না। তিনি অল্প বয়সে একরকম চরিত্র করেছেন, বেশি বয়সে আর একরকম চরিত্র করছেন, কিন্তু তার শিল্পী সত্তাটা তো একই রকমভাবে বেঁচে রয়েছে। তাই যে বয়সেই যান না কেন, সে বয়সেই তিনি তার শিল্পকে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারছেন। এইটা একটা জায়গা। আর একটা হচ্ছে মেয়েটির বিবরণ। যে মেয়েটিকে রজনীকান্ত ভালোবাসতেন তার সৌন্দর্যের একটা বর্ণনা একবার এসেছিল, সেইটাকে একটু দেখে রেখো। তাহলে আমাদের 3, 4, 5-এর দাগ হয়ে গেল। এবার আসবো 6-এর দাগে। 6-এর দাগ অর্থাৎ যেখানে আছে ভারতীয় গল্প আর একটি আন্তর্জাতিক কবিতা, এই দুটো অরে থাকে। কিন্তু আমি তোমাদের কখনোই বলবো না যে তোমরা একটা পড়বে অন্যটা পড়বে না। কারণ হচ্ছে যে হতেই পারে যে তুমি যেটা পড়ে গেছো সেটার থেকে প্রশ্নটা তুলনামূলক কঠিন হলো, অন্যটার থেকে তুলনামূলক সহজ হলো, এটা হতেই পারে। সেই কারণে আমি দুটো থেকেই তোমাদের বলে দেব। এবার গত বছর অর্থাৎ 2024-এ করতার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটা কিন্তু ছিল গল্পের প্রথম অংশ আর শেষ অংশ এই দুটোকে মিলিয়ে দেওয়া একটা প্রশ্ন ছিল। অর্থাৎ কোন গল্পটা শুনলে হাসি পেত এবং কিভাবে লেখকের বিশ্বাস জন্মালো, অর্থাৎ প্রথম আর শেষটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার কোন জায়গা থেকে আসতে পারে? একদম প্লেন অ্যান্ড সিম্পল প্রথম যে অংশটা আছে, অর্থাৎ বলিকান্ধারী মর্দানা। এই যে মর্দানার 3 বার যাওয়া, বলিকান্ধারীর ফিরিয়ে দেওয়া, তারপর নানক তাকে কিভাবে তৃষ্ণা নিবারণ করলেন মর্দানার, এই গল্পটা একদম খুব সহজ যে গল্পটা, এটা একটা প্রশ্ন আসতেই পারে। বহুবার এসেছে, অল্টারনেট করে এগুলো আসে জেনারেলি। এটা হয় এটা, অথবা পরের যে অংশটা সেই অংশটা থেকে, যেমন একবার এসেছিল একদম শেষ লাইনটা, চোখের জলটা তাদের জন্য, কাদের কথা বলা হয়েছে এবং কোন ঘটনা প্রসঙ্গে, এই লাইনটাকে তুলে প্রশ্ন করলে হচ্ছে এই যে পাঞ্জা সাহেবে যে সাকা হয়েছে সেই সাকাটা কি তাদের জন্য, চোখের জলটা তাদের জন্য যারা সাকা করে, যারা সেই ছুটন্ত ট্রেনের সামনে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে সেই ট্রেনকে থামতে বাধ্য করেছিল, তাদের জন্য। তাহলে এই গল্পটার তো একদম দুটো ভাগ আছে, একটা বলিকান্ধারী মর্দানার গল্প আর একটা হচ্ছে সেই পাঞ্জা সাহেবে যে সাকা হয়েছে, সেই ইংরেজদের বিরুদ্ধে দূরের শহরে একটা আন্দোলন হয়েছে, সেই আহত এবং বাকি বন্দীদের নিয়ে যাওয়া হচ্ছে আরও অন্য একটা শহরের জেলখানায়, যাচ্ছে ট্রেনটা পাঞ্জা সাহেবের ওপর দিয়ে, এরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, এদেরকে খাওয়ানোর জন্য পাঞ্জা সাহেবের লোকজন ট্রেনটা থামানোর চেষ্টা করলো, আবেদন নিবেদন তাদের অনেক কিছু, কোনো কথাতেই যখন কেউ কর্ণপাত করলো না, কারণ ইংরেজ সরকার ভয় পাচ্ছে যে পাছে তারা বন্দীদের নামিয়ে নেয়, কিন্তু তাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, তারা শুধু খাবার আর জল তুলে দিতে চেয়েছিল। কিন্তু যখন শুনলো না, তখন তারা একেবারে আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ পুরুষ নারী শিশু নির্বিশেষে তারা রেল লাইনের ওপর শুয়ে পড়ল, এবং তাদের মানসিক জোর এতটাই যে সেই ভয়ঙ্কর গতিতে ছুটে আসা, তীব্র বেগে ছুটে আসা সেই ট্রেনের সামনে তারা শুয়ে রইল, তারা নড়ল না, তাদের প্রতিজ্ঞাটা এতখানি, নড়ল না তারা, এবং
বাধ্য হলো ট্রেনটা একটা সময় থামতে, অনেকের মৃত্যু হলো, প্রচুর রক্তপাত হলো, কিন্তু তবু ট্রেনটা থামলো। তাহলে এই যে অংশটা গল্পের, এই অংশটাকে নিয়ে একটা প্রশ্ন হয়। তাহলে প্রথম অংশটা আর দ্বিতীয় অংশটা দুটোকে মিলিয়ে যে প্রশ্নটা গত বছর এসে গেছে, তাহলে আইদার প্রথম অংশ থেকে আসবে অথবা এই যে যেমন ধরো এই ধরনের লাইনগুলো তুলে, মানে দ্বিতীয় অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনের কোনো লাইন তুলে, যে যেমন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, কোন ঘটনা, বা চোখের জলটা তাদের জন্য, এই রকম কোনো একটা লাইন তুলে দিয়ে সেই ঘটনাটার বিবরণটা আসবে। যেটাই আসুক না কেন, দুটো দিক থেকে গল্পটার দুটো অংশের যে বিবরণ, তার থেকে কোনো একটা আসা কথা এবার, কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আমি তোমাদের কবিতাটা পড়িয়ে দিয়েছি পুরোটাই, কবিতার নামটাই বলে দিচ্ছে কবিতাটার বিষয়বস্তু, যে আমাদের ইতিহাসের পাতায় সবসময় লেখা থাকে রাজা রাজরাদের নাম বা বিরাট বিরাট নেতাদের নাম, তারা কি করেছেন, তারা যুদ্ধ করেছেন, তারা শাসন ব্যবস্থায় কি পরিবর্তন করেছেন না করেছেন, কত সাম্রাজ্য কত বড় করেছেন, ইত্যাদি ইত্যাদি সব কথা লেখা থাকে। একজন মজুর যে পড়াশুনো জানে, পড়তে পারে অন্তত পক্ষে, সে যখন ইতিহাস বইয়ের পাতা উল্টায় তখন তার মনে এই প্রশ্ন জাগে যে এই যে রাজাদের কথা, ইতিহাস মানেই রাজা রাজরাদের কাহিনী বা ক্ষমতাশালীদের কাহিনী, এরা কেউ কি একা কাজগুলো করতে পেরেছিল? একদম শুরু থেকে, মানে এই কবিতাটা যেখানে শুরু হচ্ছে, যেখানে সেই চীনের প্রাচীরের কথা বলা হয়েছে, যে চীনের প্রাচীর কি রাজারা করেছিল নাকি? সেখানে কি হচ্ছে, সেখানে তো রাজারা তো আর ঘাড়ে করে পাথর আনেনি, শ্রমিকেরা করেছিল। তারপরে ধরো একে একে ব্যাবিলনের শূন্যদান বলো, লিমা বলো, এরকম সব এক একটা বিবরণ দিতে দিতে গেছেন কবি। এবং গত বছর যেখান থেকে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে এই জায়গাটা, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, কে জিতেছিল? একলা সে। এই জায়গাটা থেকে অর্থাৎ প্রশ্নটা এসেছিল কে জিতেছিল একলা সে, কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের ব্যাখ্যা করো। তা আমাদের এক্ষেত্রে বছরের ক্ষেত্রে তাহলে যেগুলো থেকে বিষয়বস্তুটা তো একই, যে জায়গা থেকেই প্রশ্নটা তুলুক না কেন, ধরো যদি ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? তরুণ আলেকজান্ডার একলাই নাকি? শুধু যদি একলাই নাকি তুলে দেয়, যে কার কথা বলা হয়েছে এখানে এবং কেন বলা হচ্ছে, উত্তরটা কিন্তু একই। ওই ফ্রেডারিকের ক্ষেত্রেও যেটা, যে একা ফ্রেডারিক 7 বছরের যুদ্ধে জেতেননি, একা আলেকজান্ডার ভারতকে জয় করেননি, বা এই যে গলদের নিপাত করেছিলেন সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল, খুব সুন্দর একটা লাইন এইটা, নিদেন একটা রাঁধুনি তো ছিল, যে আর কেউ যদি নাও থাকে, রাজার সৈন্যরা নাও থাকে, তাহলে অন্তত একটা রাঁধুনি তো ছিল যে অন্তত রাজাদের রান্না করে খাইয়েছে। তার কথা কই, তারা কই? ইতিহাস বই তাদের কোনো চিহ্নই রাখেনি কোথাও। এই যে লাইনগুলো আমি তোমাদেরকে বলছি, এই লাইনগুলো যে কোনোটা থেকেই প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর মোটামুটি একই রকম হবে। আবার পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় জয় মানে বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় জয়ের কথা, রাজাদের জয় লাভের কথা, সাম্রাজ্য বিস্তারের কথা, কিন্তু তারা যে এই যে জয়ের উৎসব করতো, তার খাবার দাবার কারা বানাতো? নিজেরা বানাতো না তো রাজারা, কেমন? তাহলে এই গল্প মানে কবিতার মধ্যে যে গল্পটা লুকিয়ে আছে, সেটাকে যদি তোমরা মাথার মধ্যে রেখে দিতে পারো, যে লাইন তুলে এই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তরটা করতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, কবিতাটা বারবার রিডিং পড়তে হবে। কেন? কারণ হচ্ছে একলাই নাকি, ধরো যদি এই লাইনটা তোলা হয়, তাহলে সেটা যে আলেকজান্ডারের পরে বলা হয়েছে সেটা মাথায় রাখতে হবে। বা যেমন ধরো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি,
স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব বলে পরের লাইনটা যদি দেয় তোমাদের অসুবিধে নেই, তোমরা বুঝতে পারবে স্প্যানিশ আর্মাডার কথা বলা হয়েছে। এবং স্প্যানিশ আর্মাডা ডুবে যেতে কি একা ফিলিপ কেঁদেছিলেন, নাকি স্পেনের অন্য মানুষজনও কেঁদেছিল? স্প্যানিশ আর্মাডা ডুবে গেছে বলে, তাদের সম্মানহানি হয়েছে বলে, এবং তাদের ওই যে সৈন্যরা মারা গেছে তাদের বাড়ির লোকেরা তারাও কেঁদেছে। কিন্তু যদি ফিলিপের কথাটা না দিয়ে শুধু এই লাইনটা দেওয়া হয়, আর কেউ কাঁদেনি, কোন ঘটনার কথা বলা হয়েছে? তখন কিন্তু তোমাদের বলতে হবে সেই স্প্যানিশ আর্মাডার কথা। অর্থাৎ গোটা কবিতাটাকে খুব ভালো করে রিডিং পড়লে তোমরা অনায়াসেই এর উত্তর করতে পারবে। হয়ে গেল? আচ্ছা, এইবার আমরা চলে যাব হচ্ছে 7 দাগে, যেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা। তার যে প্রবন্ধগুলো থেকে তোমাদের এবার আসতে পারে সেই প্রবন্ধগুলো হচ্ছে ছাতির বদলে হাতি, কলের কলকাতা আর মেঘের গায়ে জেলখানা। ছাতির বদলে হাতিটা আমি প্রথমে বলে দিই। ছাতির বদলে হাতি থেকে 2023 সালে এসেছিল তার মাঝখানের অংশটা থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে 2023-এ এসেছিল যে বিশ্বাস করো বানানো গল্প নয়, এই জায়গাটা এসেছিল। তাহলে আমরা যে জায়গাগুলো এইবার গুরুত্ব দিয়ে পড়বো, একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, সেটা হচ্ছে চেংম্যানের গল্পটা, চেংম্যান আর মনমোহন মহাজনের গল্পটা। আর ওদিকে পড়বো হচ্ছে নানকার প্রথা। এই প্রবন্ধটারই শেষ দিকে দেখো নানকার প্রথার কথা বলা আছে, যে যেখানে নানকার প্রজা যারা, তারা ছিল কৃষি শ্রমিক, জমির ওপর তাদের কোনো অধিকার ছিল না, এমনকি জমির ফসলের ওপরেও ছিল না। এবং কিভাবে ফসল উঠলে পর জমিদাররা তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে যেত, তারপরে তাদের উপর তারা যদি দিতে না পারতো তাহলে তাদের উপর কীরকম অত্যাচার করা হতো, ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত সেই ঘটনা এবং পরবর্তীতে সেই পরিস্থিতিটা কিভাবে কিছুটা হলেও পাল্টালো, এইটাই হচ্ছে নানকার প্রথা। এই একটা জায়গা গেল। এরপরে চলো আমরা চলে আসি হচ্ছে নেক্সট কলের কলকাতা। আমি মোটামুটি তোমাদেরকে কিছুটা হলেও বলে দিয়েছি আলাদা করে, তবু আর একবার বলে দিয়ে যাচ্ছি যে মোনা ঠাকুরের দেখা কলকাতার বর্ণনা, এইটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে রামদুলাল বাবুকে নিয়ে লেখকের যে অভিজ্ঞতা, এই লাইনটা তুলেও প্রশ্ন আসতে পারে, যেটা খুব খুব সুন্দর, কোনোদিনও আসেনি কিন্তু আসতেই পারে। সেটা হচ্ছে এই লোকটার জন্য একদিন গর্ব করে বেরিয়েছিলাম। এই লোকটা কোন লোকটা? রামদুলাল বাবু। তিনি রামদুলাল বাবুকে একজন বিপ্লবী ভেবেছিলেন, কিন্তু আসলে রামদুলাল বাবু একটু মাইনে বাড়ার লোভে বিপ্লবী সেজেছিলেন। এইটা কিভাবে কিশোর লেখকের চোখের সামনে এই সত্যটা উন্মোচিত হলো, সেটাই কিন্তু এই প্রশ্নটার উত্তরটা। এই একটা। আর একটা আমি তোমাদেরকে বলেছিলাম যে চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। কার কথা বলা হয়েছে, কিভাবে তাকে দেখেছিলেন? আর একটা প্রশ্ন একাধিকবার এসে গেছে, সেটা হচ্ছে শিকল পরা ছল, ও তোর শিকল পরা ছল, শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল। এইটা না তুলে তোলা হয় এই জায়গাটা, মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান। কোন গানের কথা বলা হয়েছে এবং কেন গুনগুনিয়ে উঠলো? ওই যে জেলখানায় গেলেন, ওই যে তিনি নেতাজি সুভাষচন্দ্র, তখন নেতাজি হননি যদিও, সুভাষচন্দ্র বসুকে দেখলেন কিভাবে স্বদেশীরা সেখানে আসছে, নির্ভীকভাবে আসছে, জেলে বন্দি হচ্ছে, যে জেলকে যেন কাঁপিয়ে তুলছে বন্দে মাতরম ধ্বনিতে। সেইটা দেখে তার মনে এই কথাটা যে কতজনকে ব্রিটিশ শিকল পরাতে পারবে, এরা তো স্বেচ্ছায় শিকল পড়ছে, শিকলকে বিফল করে দিয়েছে, শিকলকে অর্থহীন করে দিয়েছে এই সমস্ত তরুণ যুবারা। এই একটা জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, আর একটা জায়গা আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে লেখকের বাবার কাছে যে উকিল আসতো তার সম্পর্কে, এই যে লোকটা একজন 1 নম্বরের ভণ্ড, কার কথা বলা হয়েছে,
কেন বলা হয়েছে, এই একটা। আচ্ছা, এরপরে আমি দিয়েছিলাম এই লাইনটা বলেছিলাম যে ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। সেই যে বাচ্চা ছেলেটি যে ইংরেজদের যে হোটেলটা ছিল তার মধ্যে একটা মশাল ছুঁড়ে দিয়ে নেমে আসছিল, একজন ফলওয়ালা তার হাতে একটা কমলা লেবু দেয়, সেইটা ছাড়িয়ে যখন সে খেতে খেতে আসছে তখন তারকে গুলি করা হয় এবং সে মুখ থুবড়ে পড়ে, এই একটা। এরপরে এই যে ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক, তার কথা যে তার সে পিঠে গুলি লেগেছে, এই যে লজ্জা, গুলিটা বুকে না লেগে পিঠে এসে লেগেছে, সেই জন্য ভদ্রলোক কিছুতেই বলছিলেন না যে তিনি গুলিতে আহত, তার ভেতরে যাওয়া, এমার্জেন্সির ভেতরে যাওয়া ভীষণ প্রয়োজন। তিনি বলছিলেন না, পাছে লোকে তাকে ভীতু ভাবে, পাছে লোকে ভাবে যে তিনি বোধহয় পালিয়ে যাচ্ছিলেন, তাই গুলিটা তার বুকে না লেগে পিঠে লেগেছে, বুকে লাগলেই যেন তিনি বেশি খুশি হতেন। এবং তারপরে আছে রাজাবাজার বস্তিতে শহীদ হলো কদম রসুল, সে কদম রসুলের একটা ছোট্ট গল্প। অনেকগুলো ছোট ছোট জায়গা আছে, কিন্তু কোনোটাই কঠিন নয়। এই যে কটা ছোট ছোট জায়গা বললাম, একটু ভালো করে চোখ বুলিয়ে রেখো, আশা করি যে জায়গা থেকেই আসুক না কেন তোমাদের খুব অসুবিধে হবে না। আমার বাংলা এই প্রবন্ধ গ্রন্থে এবার তোমাদের জন্য অর্থাৎ 2025-এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। আমি তোমাদের ডিটেলে পড়িয়েছি, তাও আর একবার বলে দিয়ে যাব কোন জায়গাগুলো থেকে তোমরা ভালো করে পড়বে। যেমন আমি দেখছি 2022-এ একটা প্রশ্ন এসেছে এটা থেকে, এটি লাস্ট টাইম এসেছিল মেঘের গায়ে জেলখানা থেকে। সেটা হচ্ছে জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা অর্থাৎ বক্সা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার হতো। 2022-এ এসেছে, 25-এ রিপিট হতেই পারে, কাজে এটা তোমরা অবশ্যই পড়ে রাখবে। এছাড়া যা পড়বে সেটা হচ্ছে 132 আর 133 পৃষ্ঠায় সাধুচরণ আর মুস্তাফার যে কাহিনী রয়েছে, কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত পিষে ডাকাত। আচ্ছা, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণেদের ভবিষ্যৎ। আর মুস্তাফার সেই জবাব লেখকের প্রশ্নের উত্তরে, ইচ্ছে করলেই কি যাওয়া যায়, অর্থাৎ ইচ্ছে করলেই কি সে স্কুলে যেতে পারবে, কেন সে স্কুলে যেতে পারেনি, কি কারণে সে বক্সা বন্দি শিবিরে বন্দি হয়ে রয়েছে, সেই ঘটনাটা। অর্থাৎ সাধুচরণ আর মুস্তাফার কাহিনীটা পড়ে রাখবে, তার থেকে কিন্তু খুব সুন্দরভাবে একজনকে নিয়েও প্রশ্ন আসতে পারে, দুজনকে নিয়েও আসতে পারে। এরপরে আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে 134 পৃষ্ঠায়, কিন্তু এদের কারো জন্যেই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। কাদের জন্য? এই যাদের কথা এতক্ষণ ধরে লেখক বললেন, সাধুচরণ বলো, মুস্তাফা বলো, খাবারে ভেজাল মেশানো যে মানুষগুলো বলো, চুরি ডাকাতি খুন রাহাজানি যারা করেছে, তাদের জন্য কিন্তু তৈরি হয়নি। এটা তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের সমাজ থেকে অনেকটা দূরে রাখার জন্য। যেমন আন্দামানে সেলুলার জেল তৈরি হয়েছিল যে সকলের থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য, সেই রকমভাবেই বক্সার এই দুর্গম অঞ্চলে এই জেলটা তৈরি করা হয়েছিল, যেখানে এখনও লেখক যখন গেছেন তখনও কারাবন্দী রয়েছেন খাঁ সাহেব, নীরজ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, সতীশ পাকরাশি। এরা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এদের অপরাধ শুধুমাত্র এটাই ছিল, তারা দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। এদের জন্যই কিন্তু বক্সা বন্দি শিবিরটা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে খুন জখম চুরি চামারি যারা করেছে তাদেরকেও ওখানে রাখা হয়েছে। আর স্বাধীন দেশ সম্পূর্ণরূপে ভুলে গেছে এই মানুষগুলোকে, যে তাদের জন্য, দেশকে স্বাধীন করার জন্য কিভাবে এই মানুষগুলো বন্দী হয়ে রয়েছেন বক্সায়। দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু তাঁরা মুক্ত হননি, তাঁরা স্বাধীন হননি। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে রাখো, আমার মনে হয় আমার বাংলা থেকেও তোমাদের কোনো সমস্যা হবে না। তাও যদি তোমাদের
কিছু মনে হয় তোমরা আমাকে লিখে জানিও। এই মুহূর্তে এটা বলতে গিয়ে আমার মনে পড়লো যে আমার কাছে দুজন দুটো জিনিস জানতে চেয়েছিল, সেটা আমি আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি। যেমন একজন বলেছিল যে 7 তাড়াতাড়ি এটা কি ধরনের রূপমূল হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মিশ্র রূপমূল। যেমন ধরো গঙ্গা ফড়িং, গঙ্গা ফড়িংয়ের যে গঙ্গা আর ফড়িং এই দুটোর কোনোটাই না, একটা বিশেষ ধরনের ফড়িংকে গঙ্গা ফড়িং বলে। ঠিক সেই রকম 7 তাড়াতাড়ি, 7কেও বোঝাচ্ছে না, শুধু তাড়াতাড়িকেও বোঝাচ্ছে না, খুব বেশি রকমের তাড়াতাড়িকে বোঝাচ্ছে। তাই দুটো যে রূপমূল একসঙ্গে জুড়ছে তাদের আলাদা আলাদা অর্থটা প্রাধান্য পাচ্ছে না, একটা নতুনতর অর্থ তৈরি হচ্ছে, তাই একে বলা হয় মিশ্র রূপমূল। হলো। আর একজন আমাকে বলেছিলে যে লাং আর পারুল এই দুটো জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে। আচ্ছা, এই যে দুটো জিনিস, আচ্ছা আমি এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে জায়গাটা এটা রয়েছে, তোমরা নিজেরাও বুঝতে পারবে, কোনো অসুবিধে নেই। তবুও আমি বুঝিয়ে দিলে হয়তো একটু বেশি সহজ হবে। সেটা হচ্ছে ফার্দিনান্দ দ্য সসুর, তিনি একজন বিশিষ্ট ভাষা বিজ্ঞানী। এটা আমাদের রয়েছে হচ্ছে 130 পৃষ্ঠায়। এটা অবশ্য আমার বইটাতে, তোমাদের আমি জানি না নতুন এডিশনে পাল্টে গেছে কিনা। এই 130 পৃষ্ঠায় যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে লাংটা কি। লাং হচ্ছে একটা ভাষা গোষ্ঠী, এখানে বলা হয়েছে ভাষা কৌম অর্থাৎ ভাষা গোষ্ঠী। সহজভাবে ধরে বুঝে নাও তোমরা, একটা ভাষা গোষ্ঠীর মধ্যে থাকা মানুষজন সেই ভাষাটাকে শিখে নিচ্ছে, একটা সাধারণভাবে শিখে নিচ্ছে। যেমন ধরো তোমরা বাংলাভাষী, আমি বাংলাভাষী, আমরা বাঙালি, কেমন? তাহলে বাংলা ভাষাটা আমাদের তো চেষ্টা করে শিখতে হয়নি, আমরা ধীরে ধীরে শিখে নিয়েছি। কি করে শিখেছি? একদম ছোটবেলায় আমাদের মা বলো, আমাদের আশেপাশের মানুষজন বলো, তারা বাংলায় কথাবার্তা বলছেন, সেগুলো আমরা শুনছি। শুনতে শুনতে এই যে মা যখন সন্তানের সঙ্গে কথা বলেন, বা যে কি তোমার খিদে পেয়েছে, তোমার ঘুম পেয়েছে, তখন বাচ্চা একটাই ভাষা। একেবারে শিশু যখন থাকে তখন তো তার একটাই ভাষা, সেটা হচ্ছে কান্না। সে ঘুম পেলেও কাঁদে, খিদে পেলেও কাঁদে, ব্যথা লাগলেও কাঁদে, মায়ের কোলে যেতে ইচ্ছে করলেও সে কাঁদে। তখন মা তার সঙ্গে কথা বলেন, তুমি কোলে উঠবে, তুমি খাবে, তুমি ঘুমাবে। এইগুলো শুনতে 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 আস্তে 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 কিন্তু শিখে নিচ্ছে। এই যে শিখে নেওয়ার আমাদের ক্ষমতাটা, এটাই হচ্ছে লাং, যে আমরা ভাষাটাকে শিখে নিচ্ছি, একটা ভাষা গোষ্ঠীর মধ্যে থেকে ভাষাটাকে আমরা শিখে নিচ্ছি। এবার পারুল কি? পারুল হচ্ছে যে ভাষাটাকে তো শিখে নিলাম, এবার আমাদের প্রত্যেকের একটা বিশেষ বাচন ভঙ্গি থাকে, অর্থাৎ কথা বলার ভঙ্গি থাকে। সেই যে বাচন ভঙ্গিটা আমরা নিজেরা তৈরি করি, সেইটা হলো, সেই ক্ষমতাটা হচ্ছে পারুল। কীরকম? যেমন ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিই, যে কেউ বলল যে আমার নিম পাতা খেতে বাজে লাগে, আবার একজন বলল আমার নিম পাতা খেতে ভালো লাগে না। একই কথা বলছি, কিন্তু অর্থটা কিন্তু একই, কিন্তু এক একজন এক এক রকম করে বলছি। এই যে আমাদের এক একটা মানুষের এক এক রকম বাচন ক্রিয়া, বাচন পদ্ধতি, এটাই হচ্ছে পারুল। এটা একটা ক্ষমতা, এইটা দিয়ে আমরা এই বাচন ক্ষমতার মানে এই পারুলের জন্য আমাদের বাচন ক্রিয়া বা বাচন ভঙ্গিটা আলাদা আলাদা হয়। এইখানে তোমাদের যে বইটা আছে সেখানে দেখো বলা আছে যে ভাষাজ্ঞানকে নিয়ম মেনে একটা ভাষা কৌমের প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ প্রকাশ করে, যেভাবে প্রকাশ করে সেটাকে পারুল বলে। অর্থাৎ একটা ভাষা গোষ্ঠীর মধ্যে থেকে মানুষ স্বাভাবিকভাবে ভাষাটা যে শিখে নেয় সেটা হলো লাং। আর সেই ভাষাটাকে যখন ব্যবহার করে নিজের মতন করে, সব নিয়ম মেনে, ব্যাকরণ মেনে, সব কিছু মেনে, যে নিজের মতন করে প্রয়োগ করে, সেটাকে বলা হয় পারুল। যে কারণে বলা হচ্ছে যে একটা টিয়া পাখি বাংলা বলছে আর একজন বাঙালি বাংলা বলে, টিয়া পাখি বাংলা বলছে, এটা হচ্ছে লাং। টিয়া পাখি একটা বাড়িতে রয়েছে, সে বাড়ির সবাই বাঙালি, তারা নিজেদের মধ্যে বাংলায় কথা বলে।
কেউ বলে, কেউ ডাকলে বলে যাচ্ছি, টিয়া পাখি সেটা শিখে নিল। বাচ্চা যদি মাকে মা বলে ডাকে, মা যাচ্ছি বলে টিয়া পাখিও বলে যাচ্ছি, সে শিখে নিয়েছে কথাটা। বা দরজা ধাক্কা দিলে বলে যা খুলছি, সে অনুকরণ করে। টিয়া পাখি কি করে? অনুকরণ করে, জাস্ট শিখে নিয়েছে। শিশু যখন প্রথম মায়ের মুখে শুনে শুনে ভাষাটা শেখে তখন সে কিন্তু অনুকরণ করে। আর এখন একজন বাঙালি যখন বাংলা বলে তখন প্রত্যেকটা বাঙালির কিন্তু নিজস্ব বাচন ভঙ্গি রয়েছে, তারা তাদের মতন করে বাংলা ভাষাটাকে বলে। এটাই হলো পারল। তাহলে লাঙার পারলটাও আমার বুঝিয়ে দেওয়া হয়ে গেল। আশা করি তোমাদের আর কোনো সমস্যা এটাতে থাকবে না। এবার আমি চলে আসছি একদম আটের দাগে, অর্থাৎ ভাষার ইতিহাস। আমি জানি তোমরা এটাতে একটু ভয় পাও, কিন্তু মজার কথা কি জানো, যে এই যে বিষয়টা, এটাকে যদি একটু ভালোভাবে বুঝে নেওয়া যায় আর একটু গুছিয়ে উত্তর করা যায়, তাহলে অঙ্কের মতো নম্বর ওঠে। 5-এ 5 পাওয়া অসম্ভব নয়, আর 4.5 তো পাওয়া যায়ই, একেবারে হাসতে হাসতে পাওয়া যায়। তা গত বছর যেগুলো এসেছে সেগুলোকে একটু তুলনামূলক কম গুরুত্ব দিয়ে আমরা যদি অন্যগুলোতে একটু বেশি গুরুত্ব দিই, তাহলে যেগুলোতে গুরুত্ব দেব সেগুলো কি কি? যেমন ধরো প্রথম চ্যাপ্টারেই যেটা থেকে কোনোদিনও প্রশ্ন আসেনি কিন্তু আসতেই পারে, খুবই ভালো প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাষাবিজ্ঞান আলোচনার বহুল প্রচলিত শাখা কটি ও কি কি? তোমরা জানো 3টে। এই যে তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক। বলতে পারে যে এর যে কোনো 2টি সম্পর্কে আলোচনা করো, অথবা ওনারাই বলে দিতে পারেন যে তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো এবং ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো, অথবা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে। তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কটা ভাগ, কি কি, আর এই যে 3টে পার্ট একটু ভালো করে পড়ে রাখবে। এরপরে যে প্রশ্নটা আসতে পারে যে ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি কি কি? আমি তোমাদের আগেই বলেছিলাম যে এখানে তোমরা দেখবে এখানে 5টা নাম দেওয়ার পরে শৈলী বিজ্ঞানের পাশে দেখো প্রভৃতি লেখা, অর্থাৎ আরও রয়েছে, তোমাদের সব নামগুলো দেওয়া হয়নি। যেমন এই বইয়ের মধ্যেই রয়েছে অভিধান বিজ্ঞান, যার নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ তাকেও প্রভৃতির মধ্যে রাখা হয়েছে। তোমরা পারলে অভিধান বিজ্ঞান অবধি লিখবে, লিখে প্রভৃতি লিখে দেবে, এবং যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো যদি বলা হয়, ফলিত ভাষা বিজ্ঞানের যে কোনো একটি শাখা। তাহলে অবশ্যই তোমরা, যদি উল্লেখ না করে দেওয়া হয় তাহলে তোমরা ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে অভিধান বিজ্ঞানটা লিখবে, যেটা রয়েছে 112 পৃষ্ঠাতে, এবং এটা সব থেকে সহজ। বাকি যেগুলো রয়েছে শৈলী বিজ্ঞান বা ইত্যাদি, এগুলো থেকে না তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে মনোভাষা বিজ্ঞান কাকে বলে, স্নায়ু ভাষা বিজ্ঞান কাকে বলে, শৈলী বিজ্ঞান বলতে কি বোঝো, এইগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। কিন্তু তোমরা সুন্দর করে লেখার মতন একটা 5 নম্বরের প্রশ্ন লেখার মতন জিনিস কিন্তু তোমাদের অভিধান বিজ্ঞানে খুব ভালোভাবে রয়েছে, তাই অভিধান বিজ্ঞানটা তোমরা একটু ভালো করে পড়বে। এরপরে আমরা চলে আসব ধ্বনিতত্ত্বতে। ধ্বনিতত্ত্বতে তোমাদের যে প্রশ্নটা আসে যে বাগধ্বনি কয় প্রকার ও কি কি? বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। এবার বিভাজ্য ধ্বনি কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। হ্যাঁ, এইবার এই চ্যাপ্টারটা থেকে তোমাদের যে প্রশ্ন এবার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে একদম পরিষ্কার অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? তার যে কোনো 2টো সম্পর্কে বলো। এই যে শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গ, এটাও আমার তোমাদের পড়িয়ে দেওয়া আছে। এটার থেকে এই অবিভাজ্য ধ্বনিটা কিন্তু এবার ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি কাকে বলে? আলাদা আলাদা করে একটা থেকেই 5 নম্বরের প্রশ্ন হয়, অর্থাৎ গুচ্ছধ্বনি বলতে কি বোঝো 5 নম্বরের প্রশ্ন হতে পারে, যুক্তধ্বনি বলতে কি বোঝো 5 নম্বরের প্রশ্ন হতে পারে। দুটোই আমি তোমাদের 2টো আলাদা এপিসোডে
বুঝিয়ে দিয়েছিলাম, পড়িয়ে দিয়েছিলাম। কেমন? কাজেই এই গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি, অবিভাজ্য ধ্বনি এইগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে রূপতত্ত্বতে। রূপতত্ত্বতে হচ্ছে আমরা রূপতত্ত্বতে যেটা পড়ব, রূপমূল বলতে কি বোঝো আর সহরূপ কি, কেমন? এটাও কিন্তু আমার তোমাদেরকে পড়ানো রয়েছে যে সহরূপের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে আমরা অর্থ না পাল্টে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন তাকে সহরূপ বলে। অর্থ কিন্তু পাল্টাচ্ছে না। যেমন আমি বলছি দুটো, টো বলছি যখন ওই দুখানা জিনিসকে আমি বিশেষভাবে বলছি। দুই বললে তার পাশে টো বসছে, দুটো। এক হলে টা, একটা। তিন হলে তিনটে, চার হলে চারটে, আবার পাঁচ হলে পাঁচটা। তাহলে যে টে, টো, টা বোঝাচ্ছে কিন্তু একই ব্যাপার। অর্থাৎ ওই দুটো কি তিনটে কি পাঁচটা জিনিসকে বিশেষভাবে যে এই কটাকেই স্পেসিফাই করছে, কিন্তু আমরা আলাদা আলাদা রূপমূল সেখানে ব্যবহার করছি, সেই জন্য একে সহরূপ বলা হয়। যেখানে রূপের বৈচিত্র্য দেখা যাচ্ছে, অর্থ পাল্টাচ্ছে না, বৈচিত্র্য দেখা যাচ্ছে, এইটা রূপমূল ও সহরূপ কাকে বলে এইটা পড়ে রাখবে। আচ্ছা, আর দেখো প্রত্যয়, উপসর্গ, বিভক্তি এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়েছো, কোনোদিনও এগুলো থেকে বড় প্রশ্ন আজ পর্যন্ত আসেনি। আসলেও আমার মনে হয় না তোমাদের অসুবিধে হওয়ার মতন কিছু আছে, বা এই যে এই জায়গাটায় রয়েছে হচ্ছে সমাস, এগুলো আসার চান্স কমই থাকে। ছোট প্রশ্ন হিসেবে এগুলো বেশি, মানে বা এই তোমার ধরো শব্দ গঠনের প্রক্রিয়াটা ছোট প্রশ্ন হিসেবে আসে, বড় প্রশ্ন হিসেবে আজ পর্যন্ত এগুলো আসেনি। প্রত্যয় কাকে বলে বা উপসর্গ কাকে বলে এগুলো সবই ছোট প্রশ্ন হিসেবে এসছে। এগুলো 5 নম্বরের প্রশ্ন আজ পর্যন্ত আসেনি, কারণ এগুলো তো তোমরা গ্রামারে পড়েছো, ব্যাকরণে পড়ে এসছো ক্লাস 9-10 পর্যন্ত। তাই ভাষার ইতিহাসের মধ্যে আর এটাকে রাখা হয়নি এতদিন পর্যন্ত। আচ্ছা, এরপরে বাক্যতত্ত্ব একদম খুব সাধারণ, যে বাক্য কয় প্রকার ও কী কী, প্রত্যেকটা বাক্যের বৈশিষ্ট্য পড়ে রাখবে। সরল বাক্য কাকে বলে, উদাহরণ। জটিল কাকে বলে, উদাহরণ। যৌগিক কাকে বলে, উদাহরণ। উদাহরণ ছাড়া কিন্তু ভাষাতত্ত্বের কোনো প্রশ্নের উত্তর সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু হলেও নম্বরটা কেটে নিই যদি তোমরা উদাহরণটা না দাও। কারণ যে উদাহরণ দেবে ধরো তাকে, আর যে দেয়নি তাকে কি আমরা 1 নম্বর দিতে পারি? পারি না কখনোই। তাই যে দেবে না তার ক্ষেত্রে আমরা একটু হলেও নম্বর কাটবো। এটা হয়ে গেল। তাহলে আমাদের বাক্যতত্ত্ব থেকে এইটুকু পড়লেই যথেষ্ট। আর শব্দার্থ তত্ত্বের যেটা মেন প্রশ্ন সেটাই গত বছর এসে গেছে, অর্থাৎ 2024-এ এসে গেছে। সেটা ছিল হচ্ছে এই যে দাঁড়াও, 2024-এ এসে গেছে হচ্ছে শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, এসে গেছে। তাহলে শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব যেটা 2023-এ এসেছিল, একটু চোখ বুলিয়ে রেখো। আমি খুব গুরুত্ব দেব না, তবে একটু চোখ বুলিয়ে রেখে দিও। আর হচ্ছে যে কিন্তু এসে গেছে বলে একেবারে বাদ দিও না এই অংশটাকে, শব্দার্থের এই যে পরিবর্তনকে একদম বাদ দিও না। ধরো যদি এরকম প্রশ্ন আসে, শব্দার্থের প্রসার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। মুন্ডমাল শব্দ কাকে বলে, এটা 5 নম্বরের প্রশ্নে এসেছিল। সেক্ষেত্রে শব্দার্থের প্রসার কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো, অবশ্যই 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। শব্দার্থের সংকোচ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো, আসতেই পারে। শব্দার্থের রূপান্তর কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো, সেটাও আসতে পারে। অর্থাৎ অন্যভাবে আসতে পারে, একই জিনিস অন্যভাবেই আসতেই পারে। এমন নয় যে আগের বার
এসেছিল যে শব্দার্থ পরিবর্তনের ধারা কটি, এবং সে তার মধ্যে এখানে বলা ছিল যে শব্দার্থের পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটো ভাগ সম্পর্কে আলোচনা করো, এইভাবে বলা হয়েছিল। তোমাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল, এবার যদি তোমাদেরকে বলে দেওয়া হয় হতেই পারে। তাহলে এইভাবে আমরা শব্দার্থ তত্ত্ব পর্যন্ত আলোচনা করে আমাদের কিন্তু ভাষাতত্ত্বের অংশটা শেষ হয়ে গেল। এবার 9 দাগ, শিল্প সংস্কৃতির ইতিহাস, যে অংশটা নিয়ে তোমরা সব থেকে বেশি পাজলড থাকো, মানে কোনটা পড়বো ম্যাডাম, কোনটা পড়বো আর কোনটা পড়বো না, কারণ অংশটা এতখানি। সেই জায়গাটা এসে আমাদের এবার একটু গুছিয়ে নেবার সময় হয়ে গেছে। আমাদের তো 5টা ভাগ, 5টা ভাগের যে কোনো 4টে ভাগ থেকে প্রশ্ন আসে, কিন্তু আমরা কখনোই বলতে পারি না এই ভাগটা থেকে আসবেই না, ওই ভাগটা থেকে আসবে, এটা আমরা বলতে পারি না, কারণ একই ভাগ থেকে পরপর পরপর বছরে এসে যায়। কাজে আমাদের সব 5টা ভাগকেই পড়ে রাখতে হবে। আমরা কি কি পড়ব? প্রথম ভাগটা হচ্ছে আমাদের বাংলা গানের ইতিহাস, কেমন? সেখানে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে লোকসঙ্গীত। লোকসঙ্গীত এবং লোকসঙ্গীত বলতে কি বোঝো, আর তার কয়েকটা ভাগ, যেমন হচ্ছে জারি গান, সারি গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এইগুলো, এই একটা পার্ট হয়ে গেল। এরপরে রজনীকান্ত সেন, আমার মতে রজনীকান্ত সেন আসলেও আসতে পারে। আর অবশ্যই 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 3বার বললাম, সলিল চৌধুরী পড়ে রাখবে। আমি আরেকটু বাদে যেটা বলবো সেখানেও সলিল চৌধুরী তোমাদের কাজে লাগবে। সলিল চৌধুরী অবশ্যই পড়ে রাখবে, কারণ এটা সলিল চৌধুরীর শতবর্ষ, কেমন? এরপরে চলে যাব আমি চিত্রকলাতে। চিত্রকলায় প্রথমেই আমি যার নাম করব তিনি যামিনী রায়। আমাদের মডেল কোয়েশ্চেনে যামিনী রায়ের কথা ছিল, কিন্তু একবারও আসেনি যামিনী রায়। তাই আমি তোমাদের অবশ্যই বলবো যে যামিনী রায় তোমরা পড়ে রাখো। রামকিঙ্কর বেজ অবশ্যই পড়বে। বাংলার পট খুব ইম্পর্টেন্ট। তাহলে যামিনী রায়, রামকিঙ্কর বেজ, পট, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যিনি হাফ সাইটেড ছিলেন, মানে শর্ট সাইটেড ছিলেন অ্যাকচুয়ালি, এবং পরবর্তীকালে প্রায় অন্ধই হয়ে গিয়েছিলেন। সত্যজিৎ রায় তাঁর ছাত্র ছিলেন, এবং সত্যজিৎ রায় তাঁকে নিয়ে দ্য ইনার আই বলে একটা ডকুমেন্টারি করেছিলেন। সেই বিনোদ বিহারী মুখোপাধ্যায় একটু দেখে রেখো, যার আঁকা ছবি মধ্যযুগের সন্তগণ। চিত্রকলায় আমি এই কটা নাম বললাম। আর একমাত্র মহিলা চিত্রশিল্পী যার কথা এখানে বলা আছে তিনি সুনয়নী দেবী, ঠাকুরবাড়ির। সুনয়নী দেবীও একটু দেখে রেখো, হলো। এবার আমরা চলে আসব সিনেমা। সিনেমাতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গতবার নির্বাক যুগ থেকে এসেছে, এবার টকি অর্থাৎ নিউ থিয়েটার্সের ভূমিকা, এটা আসতে পারে। তপন সিংহ কোনোবার আসেনি, তপন সিংহ আসার একটা চান্স আছে। আর হীরালাল সেন, তথ্যচিত্রের একেবারে জনক, বা বলা যায় বাংলা মানে চলচ্চিত্রের ব্যাপারটা তার হাত ধরেই শুরু। সেই হীরালাল সেনের ওপরে কিন্তু আসার একটা সম্ভাবনা থেকেই যায়। এরপরে আমি চলে যাব বিজ্ঞানে। বিজ্ঞানে আমার মতে জগদীশচন্দ্র বসু, আমি প্রথম তার নামটাই করব, কারণ আবার এই একই ঘটনা স্যাম্পল কোয়েশ্চেনে ছিল, কিন্তু একবারও আসেনি আজ পর্যন্ত, 15 থেকে 24 একবারও জগদীশচন্দ্র বসু আসেনি। তাই জগদীশচন্দ্র বসু আমরা পড়ব। আর কাদের কাদের সম্পর্কে পড়ব? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, খুব ইম্পর্টেন্ট, একবারও আসেনি। কালাজ্বরের ওষুধ
ইউরিয়া স্টিবামাইন যিনি আবিষ্কার করেছিলেন, সেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মেঘনাদ সাহা, সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স যার নামে, সেই মেঘনাদ সাহা। আচ্ছা, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স তার যিনি জনক আমাদের দেশে, তিনি অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই কজন আমি বললাম বিজ্ঞানী, এবং এর সঙ্গে আমি আরও দুজনের নাম তোমাদের বলে দেবো, কারণ দেখো সিলেবাসটা তো অনেক বড়, আমার পক্ষে তো 2-3 জনের কথা বলা সম্ভব নয়, কারণ সেটা বড্ড বেশি রিস্ক হয়ে যায়, সেই রিস্কটা নেওয়া যায় না, কারণ এত বড় সিলেবাস কোথা থেকে প্রশ্ন আসবে বলা যায় না। 2 জন ডাক্তার সম্পর্কে আমি একটু পড়ে রাখতে বলবো তোমাদের, একজন নীলরতন সরকার আর একজন মহেন্দ্রলাল সরকার। নীলরতন সরকার যার নামে এনআরএস মেডিকেল কলেজ, আর আরেকজন হলেন মহেন্দ্রলাল সরকার। এই 2 জন সম্পর্কেও একটু পড়ে রেখো। এইবার চলে আসি ক্রীড়া, মানে খেলাধুলো। খেলাধুলোতেও আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো দাবাকে, একবারও আসেনি, 2015 থেকে 24 একবারও আসেনি, তাই দাবাকে প্রায়োরিটি দেব। বাঙালির সাঁতারকে প্রায়োরিটি দেব, একবারও আসেনি, অথচ সাঁতারে বাঙালির অসাধারণ অবদান আছে। সাঁতার আর একটা জিনিস আমি বলে দেব, সেটা হচ্ছে ব্রতচারী। গুরু সদয় দত্ত যে ব্রতচারীর প্রচলন করেছিলেন, সেই ব্রতচারী সম্পর্কে বেশি কিছু পড়তে হবে না তোমাদের। ব্রতচারী না একদম তোমাদের ইয়েতেই রয়েছে, কি বলে, এই যে বইটা, এই বইটার মধ্যেই রয়েছে। হ্যাঁ, তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে। দাঁড়াও দেখি, আমি যদি খুঁজে তোমাদের পেজ নাম্বারটা বলে দিতে পারি তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ, ব্রতচারী 101 পৃষ্ঠায় আছে। কেমন? ব্রতচারী। তাহলে আমি কি কি বললাম? দাবা, সাঁতার, ব্রতচারী, আর একটা জিনিস পড়ে রেখো, কবাডি। কবাডি তো আমাদের একদম জাতীয় খেলা, তাই কবাডিটাও একটু পড়ে রেখো, একবারও আসেনি। তাহলে হয়ে গেল আমাদের 9-এর দাগ। এবার একদম 10-এর দাগ, অর্থাৎ যেখানে তোমাদের 4টে অপশান থাকে, একটা হচ্ছে তোমাদের বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে, যার উপর ভিত্তি করে তোমাদের লিখতে হবে একটা রচনা, অথবা একটা ভূমিকা করে দেওয়া থাকবে, সেই ভূমিকাকে বেস করে একটা রচনা লিখতে হবে, অথবা একটা বিষয়ের পক্ষে বিপক্ষে অল্প অল্প কথা বলে দেওয়া থাকবে, তোমাদের সেটাকে ডেভেলপ করতে হবে। আর একদম শেষে 10-এর 4, যেখানে তোমাদের লিখতে হবে জীবনী, অনেকগুলো পয়েন্টস দেওয়া থাকবে, তার উপরে নির্ভর করে তোমাদের একটা জীবনী রচনা করতে হবে, যেটা নিয়ে আমি আগে তোমাদের একটা এপিসোড করে দিয়েছিলাম। তা সত্ত্বেও এইবার আমি সাজেশনে কয়েকজনের কথা বলে দেব, যাদের এই 2023, 24, 25-এর মধ্যে যাদের কারো 200 বর্ষ গেছে, কারো 125 বছর গেছে, কারো 100 বছর গেছে, বা কারো 100 বছর হবে, তাদের ওপর আমরা একটু বেশি গুরুত্ব দেব। যেমন সলিল চৌধুরী, যার 2025-এ যার 100 বর্ষ হচ্ছে। আমি একটু আগেই তোমাদের বলছিলাম, সলিল চৌধুরী যদি ভালো করে পড়ে রাখো, তাহলে বাংলা গানের ইতিহাসেও সলিল চৌধুরী আসতে পারে, আবার জীবনীতেও আসতে পারে। গেল। এরপরে নারায়ণ দেবনাথ, কমিক্স, বাংলায় কমিক্স তোমরা সবাই চেনো, সেই নন্টে ফন্টে, হাঁদা ফোঁদা, বাঁটুল দি গ্রেট, এদের রচয়িতা যিনি, সেই নারায়ণ দেবনাথ, তাঁর কিন্তু জন্মশতবর্ষ এই 2025-এ, ফলে নারায়ণ দেবনাথ পড়বে। আচ্ছা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিখ্যাত কবি, তাঁর জন্মশতবর্ষ, ফলে তাঁর সম্পর্কে পড়বে।
সবে জন্মশতবর্ষ গেছে সমরেশ বসু, লেখক সমরেশ বসু 2024-এ, তাঁর সম্পর্কে পড়ে রাখবে। আচ্ছা, বনফুল বা বলাই চাঁদ মুখোপাধ্যায় 2023-এ তাঁর জন্মের 125 বছর গেছে। কাজে বনফুল সম্পর্কেও একটু পড়ে রাখবে। বনফুল তো একটা বিশেষ নাম বাংলা সাহিত্যের ইতিহাসে। আর হ্যাঁ, আর একজনের নাম অবশ্যই করব, 2024-এ যার 200 বর্ষ গেছে, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে নামগুলো আরেকবার বলে যাই। মাইকেল মধুসূদন দত্ত, বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেশ বসু, নারায়ণ দেবনাথ আর সলিল চৌধুরী। এই কজনের ওপর পড়ো। ভাগ্য যদি খুব খারাপ না হয় তাহলে কিছু না কিছু আসা উচিত। আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে, কিন্তু আবারও বলছি, যেটা শুরুতেও বলেছিলাম, যে আমি তো বলতে পারবো না, আমি তো পেপার সেটার নই, আমি ওইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে আমি চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমাদের যদি কোনো অসুবিধে থাকে, কোথাও কোনো কিছু জানার থাকে, আমাকে প্রশ্ন করো, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। এই গোটা ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে আমাকে অনেকবার কেটে অনেকগুলো ভাগে ভাগ করে আমাকে এই শুটিংটা করতে হয়েছে। কারণ আমি জানি না, কোনো কারণে আমার একটু শারীরিক সমস্যা হচ্ছে, আমি টানা কথা বলতে পারছি না, খুব হাঁপিয়ে যাচ্ছি। সেই কারণে আমাকে বারবার কেটে কেটে করতে হয়েছে। কিন্তু আমার এই সমস্ত পরিশ্রম, সমস্ত কষ্ট সার্থক হবে তখনই যদি এই ভিডিও তোমাদের কোনো কাজে লাগে, তোমাদের কোনো উপকারে লাগে। আমার তরফ থেকে তোমাদের বুক ভরা শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। একটু ভালো করে মন দিয়ে পড়ো বাবা এই কটা দিন, তাহলে নিশ্চয়ই করে তোমাদের রেজাল্ট ভালো হবে। কারণ তোমরা এইটা জেনে রেখো যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, শর্টকাটে কোনো কাজ হয় না। এই যে ধরো আজকে তোমাদের এই জিনিসটা করে দিতেও কিন্তু আমাকেও কিন্তু পরিশ্রম করতে হয়েছে। আমি জানি না তার কতটা ফল আমি পাবো, কিন্তু তবুও বলবো পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমাদের জন্য আমার অনেক আশীর্বাদ আর শুভেচ্ছা রইল। ভালো থাকো আর খুব পড়াশোনা